নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম মহাগদ্য। লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী। অনেক দিন হয়ে গেল নিপুর খবর নেই, না কাগজে না পত্রে, কোনোখানে নাম দেখি না নিপুর। সকলেই তো জানেন নিপুকে। বাংলা ভাষায় যত পত্র আর পত্রিকা বেরোচ্ছে, কোনোটাতে নিপুর হাতের ছাপ নেই। অজস্র লিখতে পারে সে সমস্ত বিষয়ে, গল্প, উপন্যাস, কবিতা, নাটিকা এসব তো বটেই। তাছাড়া সমাজনীতি, রাষ্ট্রনীতি, ভ্রমণ কাহিনী, জীবন কাহিনী, শিশুপালন, নারী জাগরণ, সিনেমা সাহিত্য, ভুতুড়ে সাহিত্য, কি নয়, কিসে না হাত খোলে নিপুর। এদিকে আবার দেখেছেন তো, সভা সমিতি মানেই নিপুর। সাহিত্য সভা থেকে শোক সভা, ধর্মসভা থেকে সম্বর্ধনা সভা, জয়ন্তী উৎসব কি খাতা মহরত, নিপু সর্বত্র। পৌরোহিত্যে যদি না হলো তো প্রধান অতিথিত্বে তো বটেই। আমাদের মতো হালতি বালতি বাঙালির ঘরে জন্মে দুবার ফুলের মালা গলায় ওঠে তো ঢের। ছাদনা তলায় আর কেওড়া তলায় নিপু মাসের মধ্যে কমসে কম 20 বার মালা গলায় দিচ্ছে। নিপু ছাত্তর খেপাচ্ছে, নিপু উদ্বাস্তু খেপাচ্ছে, নিপু কাস্তে হাতুড়ির দল ঘুরে বেড়াচ্ছে। আবার দেখো, নিপু রাজ্যপাল ভবনে বসে চরকা ঘোরাচ্ছে। কাজেই কাগজ খুললেই কোথাও না কোথাও নিপুর নামটা দেখা অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু কিছুদিন ধরে কোনোখানে আর নিপুর অস্তিত্বের পরিচয় পাচ্ছি না। হলো কি ছেলেটার? একটা খোঁজ খবর তো নিতে হয়। এতর মধ্যেও আমাকে ও সময়ে অসময়ে দেখে। কদিন ভেবে ভেবে অবশেষে একদিন আলিশি খুঁচিয়ে গেলাম নিপুর বাড়ির দিকে। অবশ্যই বাড়িতে পাবই এ আশা নিয়ে বেরোয়নি। তবে সামনে পুজোর বাজার, এই যা ভরসা। সমস্ত পুজো বার্ষিকীগুলোর কিছু না কিছু মেও সামলাবার কন্ট্রাক্ট কি আর না করে রেখেছে নিপু। সেই হিসেবেই বাড়িতে পাবার আশা। হ্যাঁ, গিয়ে অবশ্যই বাড়িতেই পেলাম, কিন্তু না, কাগজ কলমের ধারে কাছে নিপু নেই। চুপ করে বিছানায় পড়ে আছে, লক্ষ্যহীন লক্ষ্যে খোলা জানলার দিকে চেয়ে। আমাকে দেখে লাফিয়ে উঠল না, আনন্দ প্রকাশ করল না, অভ্যর্থনাও না করাই ধীরে সুস্থে উঠে বসে পড়ল। রাজু মামা যে ভালো তো? বললাম, আরে আমি তো ভালো, নইলার এসেছি, কিন্তু তুমি, তোমার কি হলো? অসুখ? অসুখ? নিপুণ নড়ে চড়ে বসে। হ্যাঁ, তা একরকম বলতে পারো, তবে শরীরের নয়। কি সর্বনাশ! বলে কি নিপু, শরীরের রোগ নয়? তাহলে? কাতরভাবে বলি, বলো কি নিপু, তুমি যে ভাবালে কোনো দুস্থা উদ্বাস্তু কিশোরী টিশোরী বুঝি? আরে দূর ধর। নিপু ধিক্কার দিয়ে ওঠে। বুড়ো বয়সে খেপলে নাকি রাজু মামা? বাংলা ভাষায় আর কথা খুঁজে পেলে না? লজ্জা হলো, কিন্তু ভাবনা আরো বাড়ল। তবে কি কোনো মহান ক্ষুধার তাড়না? কিন্তু কিসের সে তাড়না? বিশ্ব শান্তির, মানব কল্যাণের, নাকি পরমার্থের? ওটাও আজকাল খুব চলতি হয়েছে কিনা। আমাদের এই ধর্মের দেশে মা বাবা রানীজি মহারাজজির তো অভাব নেই, প্রাদুর্ভাবই বরং। দেখে শুনে অথবা না দেখে না শুনে তাদের মধ্য থেকে যে কোনো একজনের শরণাপন্ন হয়ে পড়াই তো চরম আধুনিকতার লক্ষণ।
আবার পয়সা হওয়ারও লক্ষণ। ঐশ্বর্যের মহিমা বিকশিত করে তোলবার এমন উপযুক্ত আধার আর কি আছে গুরু ভক্তির মতো? অপর ভক্তদের সঙ্গে ভক্তির লড়াইতে জিতেও হলে পয়সাও তো প্রধান হাতিয়ার। তা এতদিনে কি আর পয়সা করে কিছুই না করেছে নিপু? নিশ্চয়ই তাই। তাহলে সেই রোগেই ধরেছে নিপুকে। বড় খেদ হলো প্রাণে। আহা, এমন চৌকস ছেলেটা একেবারে খরচ হয়ে গেল। খরচ হয়ে যাওয়া ছাড়া আর কি। একবার যার এদিকে ঢল নেমেছে তার তো আর কিছু বাকি থাকে না। স্ত্রী, পুত্র, আত্মীয়, বন্ধু, প্রিয় পরিজন কারুর প্রতি আর কোনো মোহ রাখে না সে। মান সম্ভ্রম, যশ, অর্থ, লোকভয়, চক্ষু লজ্জা, এক কথায় সমস্তই তার কাছে তুচ্ছ। খেদ হলো বটে, কিন্তু স্পষ্ট করে তো প্রকাশ করতে পারি না। তাই সাবধানে বলি, অসুখটা তাহলে কোন দিক থেকে আক্রমণ করেছে নিপু? নিপু মাথা নেড়ে বলে, ঠিক অসুখী বা বলি কি করে? তবে হ্যাঁ, অস্বস্তি বটে। মনে কিছুতেই স্বস্তি পাচ্ছি না, বুঝলে রাজু। মামা কিছুতে শান্তি নেই, স্বস্তি নেই। একটা বড় কিছু, বিরাট কিছু, মহান কিছু করতে চাই, না করে পারছি না। সেরেছে, অবস্থা রীতিমতো ঘোরালো, কিন্তু এতটা তো হবার কথা নয়। আবার বড় বড় কাজই তো করে আসছে নিপু। কইছে বড় বড় কথা, লিখছে বড় বড় বই, যাচ্ছে বড় বড় জায়গায়। হঠাৎ এমন জোর ক্ষুধার উদ্রেক হতে যাবে কেন? সেই কথাই মনে পড়িয়ে দিই। বলি, তুমি তো বড় বড় কাজই বরাবর করে আসছো নিপু। দেশের হিত করছো, সাহিত্য সৃষ্টি করছো। আর থামো থামো। নিপু যেন ছিছিকার দিয়ে ওঠে, বলার ধরনেই দেয়। বলে, থামো মামা, সাহিত্য সৃষ্টির কথার তুলনা তুলে লজ্জা দিও না। এতদিন যা করে এসেছি সে কি সাহিত্য? স্রেফ ছেলে খেলা। কাঠের ঘোড়া হেঁটে হেঁট করে অশ্বারোহণের গুমর করা। সাহিত্য কোথায়? সৃষ্টি মানে কি? সৃষ্টি কাকে বলে? বলে অবশ্য অনেক কিছুকেই, কিন্তু কিছু আর বলি না। ওকেই যা প্রাণ চায় বলতে দিই। উল্টে আঁচড়ানো চুলের চাপাটির মধ্যে আঙুল চালাতে চালাতে নিপু উদাস গম্ভীরভাবে বলেন, না, ওসব ছেলে খেলায় আর রুচি নেই। একটা সত্যিকার কিছু করতেই হবে আমাকে। ধা করে মুখে আসছিল, অতই যদি হয় একটা বিয়ে করে ফেল নিপু, অনেকটা স্বস্তি পাবি। কারণ জানি তো, ও কাজটা সময়ে সেরে রাখতে পারলে এসব মহান ক্ষুধা টুধা সহজে আর কাছে ঘেঁষতে পারে না। সদা সর্বদাই কেমন যেন নিরেট আর ভরাট হয়ে থাকে ভেতরটা। আর তাছাড়া মানে স্বয়ং বিশ্বস্রষ্টার সৃষ্টি কার্যের সহায়তায় আত্মনিয়োগ করতে পারলে, কিছু করছি না বলে আত্মগ্লানির বালাইটা তেমন থাকে না। কত করছি ভেবে আত্মপ্রসাদই পাওয়া যায় বরং। তাই যদি না হবে পৃথিবীর এই এত কোটি লোক অম্লান মুখে, অতীত শরীরে পৃথিবীর অন্য জল লুঠে নিশ্চিন্ত হয়ে থাকতে পারত, ওই মহতী প্রেরণার অঙ্কুশাঘাতে ছটফটিয়ে মরত। জানি তো, কিন্তু জানলে হবে কি? বলতে পারলাম না। কি জানি প্রস্তাবটা নিপু কোন আলোয় নেবে। আমার আবার পাহাড় পাহাড় দুটো বুড়ো শালি রয়েছে কিনা আমারই গলায় রয়েছে। তাই পিঠ চাপড়ানো সুরে বলি, তবু তুই তো কতই করছিস নিপু, কতই করলি। আমরা তো তোকে ক্ষণজন্মা বলেই মনে করি। ওই মনে করাই কাল হয়েছে রাজু মামা। নিপু কাঁধটা ঝাঁকিয়ে ঝাঁকড়া মাথাটা নাড়া দিয়ে বলে ওঠে, ওই করেই তোমরা আমার মাথাটা খেয়েছ।
আমার মধ্যে যে একটা বিরাট সম্ভাবনা সুপ্ত ছিল তাকে তোমরা একেবারে লুপ্ত করে ছেড়েছ তোমাদের অতি প্রশংসার প্রবল বন্যায়। আমার মধ্যে থেকে আদায় না করে ছাড়বে না তোমরা। সর্বশক্তিমান সব জানতাকে ওই জ্বালায় রবিবাবু হেন লোকটা 80 বছর বেঁচে থেকেও একটা মহাকাব্য রচনা করতে পারল না। 5 জনে পারতে দিল না। কিছু না বললে ভালো দেখায় না বলেই বলি। তাই তো, হ্যাঁ তাই। বাক্যের উপর যেন সর্বশক্তি প্রয়োগ করেনি। আমরা তার সাহিত্যিক উত্তরাধিকারী। আমাদের কর্তব্য অগাধ। তার না করা কাজ আমি করব। আমি তার ওপর এত বেশি জোর দিয়ে ফেলেনি যে চমকে উঠি। চমকে বলি, কি করবে? মহাকাব্য রচনা করব। তাকিয়ে দেখি কি এক অপূর্ব প্রতিভার প্রত্যয়ে চোখ মুখ জল করছে নিপুর। মহাকাব্য জিনিসটার সংজ্ঞা নির্ণয় করতে চেষ্টা করি। আজকাল ও জিনিসের চল আছে। ততক্ষণে নিপু ব্যাখ্যা করে দেয়, মহাকাব্য মানে অবশ্য ঠিক ছন্দবদ্ধ কিছু ভেবো না রাজু মামা, বরং মহাগদ্য বলতে পারো। এই অশ্রুতপূর্ব শব্দটা যেন গদার মতোই ধাই করে এসে ধাক্কা মারে শ্রবণ যন্ত্রের ওপর। তাই সকাতরে বলি, মহাগদ্য? হ্যাঁ, ওই নামই দেওয়া উচিত। ছন্দের পেছনে ধাওয়া করতে গেলে ভাবের গাম্ভীর্য নষ্ট হয়ে যায়। বাল্মীকি বেদব্যাসের মতো দেবভাষা তো নয় আমাদের যে আপনার ভাবে আপনি থমথম করবে। আমাদের ভাষার ঘাড়ে পিঠে অলংকার চাপিয়ে ভারী করা গদ্যই লিখব। একটা মহতী কাহিনী অবলম্বন করে চালিয়ে যাব আমার কলম। খণ্ডের পর খণ্ড, পর্বের পর পর্ব। ভাবি যুগের জন্যে, শুধু যুগের কেন, যুগ যুগান্তরের জন্যে রেখে যাব সেই অমূল্য সম্পদ রাশি, যেমন রেখে গেছেন ব্যাস, বাল্মীকি। কিন্তু কি নিয়ে? আমাদের যুগে কোথায় সেই বিরাট ঘটনা, কোথায় সেই মহতী কাহিনী যা অবলম্বন করে চালাবো কলমের অভিযান? না, ভারী হিংসে হয় মামা ব্যাস বাল্মীকির ওপর। হাতের গোড়ায় কেমন জিনিসটি পেয়ে গিয়েছিল ওরা। এই যুগে একটা নারদ পর্যন্ত নেই যে একটা সাজেশন দিয়ে যাবে। উত্তর দিতে গিয়ে থেমে যাই। এই যুগে মোটেই নারদ নেই, সে কথাটা অত কাঠ কবুল বলতে পারি না নিপুর মতো। তবে হ্যাঁ, চট করে দেখিয়ে দিতেও পারি না। এই যুগে যে সবই প্রচ্ছন্ন। কোথায় কি বিরাট পর্ব চলছে সে তো জানবার জন্যেই। বলে কত কুরুক্ষেত্র কাণ্ডই চাপা পড়ে যাচ্ছে যুগের মহিমায়। নইলে যখন 1 কোটি লোক নিয়ে মা বসুমতীর কাজ কারবার ছিল, তখন মহাকাব্যের এত উপাদান জুটত। আর এখন এই 100 কোটি লোক নিয়ে ফালাও কারবার চলছে। কিচ্ছু জুটবে না এর থেকে। কোনো সাজেশন দিতে পারবো না। নিজেকে নারদের পর্যায়ে না ফেললেও ভাবতে থাকি, যদি কিছু পেয়ে যাই। খানিকটা ভেবে চিনতে সসংকোচে বলি, আজকাল ছদ্মবেশ পরিয়ে আত্মজীবনী লেখাটাও তো খুব চল হয়েছে নিপু। তা তোমার জীবনটাও তো কম নয়, শৈশব থেকে শুরু করলে। থামো মামা, আবার ধিক্কার দিয়ে ওঠে নিপু। বলে, মামা দোহাই তোমার, আর জ্বালিও না। আত্মজীবনী লিখবো আমি? তাহলে ঢাক ঢোলেরও রাইট আছে আত্মজীবনী লিখবার। বাদ্যির চোটে ভেতরের অবস্থা ধরা পড়বে না, শ্রোতারা হা হয়ে থাকবে। লিখুক তারা। তাই ভাবলাম, তাই কি আর না লিখছে? ঢাক ঢোলেরই তো যুগ। বাদ্যির চোটে ভেতরের শূন্যতা চাপা পড়ে যায়। কিন্তু না, ও কথা বলে আর কথা বাড়াতে চাই না। বরং ভাবি,
যদি ওর এই প্রেরণার মুখে অনুপ্রেরণা যোগাতে পারি, হয়তোবা আমিও অমর হয়ে থাকবো ভাবিকালের খাতায়। এতক্ষণে নিপু উঠে যায়, বোধহয় অতিথি সৎকারের ব্যবস্থায়। মনটা তবু একটু আশ্বস্ত হয়, না কেবল সৎকারের আশায় নয়, ছেলেটার মধ্যে এখনো কিছু বস্তু রয়েছে দেখে আনন্দে। সবটাই যে বায়বীয় হয়ে যায়নি, এই ভালো। একা বসে ভাবতেই থাকি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একুল ওকুল হঠাৎ যদি তাদের মধ্যে থেকে নজরে ধরে যায় কোনো কাউকে, যদি নারদের মতো নিপুর সামনে অযোধ্যার রঘুপতি রাম তুল্য কাউকে ধরে দিতে পারি, কিংবা রাম রাবণ লীলা, আরে আরে এই তো সামনেই তো জল জল করছে। এতক্ষণ মনে পড়েনি কি বলে, হ্যাঁ ঠিক হয়েছে, নিপু যা চায় সবই পাপে ওর মধ্যে। এই জন্যেই কবি লিখে গেছেন, কাছে আছে দেখিতে না পাও, কাহার সন্ধানে দূরে যাও। নিপু ফিরতেই তাড়াতাড়ি আমার আবিষ্কারের বার্তা জানাই। হায় ভগবান, শুনেও আমলই দিল না, একেবারে উড়িয়ে দিল। ভরু কুচকে বলল, কি বললে? প্রত্যক্ষ সংগ্রাম, তাই নিয়ে লিখতে বলছো? অমর কাহিনী? আমি তাড়াতাড়ি বলি, কেন নয়, কি পাবে না ওতে? সীতাহরণ, জয়দ্রথ বধ, বিভীষণ লীলা, শক্তিশীল, কি না পাচ্ছ? এত উদাহরণ দিই, তবু ভেজে না নিপু। মাথা নেড়ে বলে, ও আবার একটা কথা হলো নাকি? তা যদি বলো, তাহলে তো আদালতের ফাইলের গোছাও মহাকাব্য। কি নেই তাতে? কত রকমই বা জানো তুমি, কি বা বলতে পারলে? আরো কত কি আছে। দেখছেন তো, অপদস্থ করবার ফন্দি, যেন আমি একটা অর্বাচীন। রাগ হয়, কিন্তু রাগ প্রকাশ করতে পারিনি, লোকে হাসবে। যতই হোক ও ভাগ্নে, আমি মামা। তাই মনে রাগ মনে মেরে একটু উদাস ভাবে বলি, তাহলে 50-এর মন্বন্তর? কি যে বলো মামা। নিপু আরো যেন হেউ করে পরামর্শটাকে বলে, দুর্ভিক্ষের জ্বালায় কতকগুলো লোক কষ্ট পেল, কতকগুলো লোক না খেয়ে মরল। এই তো, এর মধ্যে লেখবার কি আছে? দুর্ভিক্ষ চিরদিন ছিল, চিরদিন আছে, চিরদিন থাকবে। ওর মধ্যে বৈচিত্র্য কোথায়? সৌন্দর্য কোনখানে? চিত্তাকর্ষক কি? ওর মধ্যে কল্পনার অবকাশ কোথায়? হাজার হাজার লোক বিনা প্রতিবাদে বিনা বিদ্রোহে সুখে সুখে মল, এর মধ্যে আহা থাকতে পারে মহাকই। আবার বোকা বনে যায়, আরো রাগ হয়, গা জ্বলে যায় একেবারে। অথচ হেস্ত নেস্ত একটা না করে তো চুপ যেতেই পারি না। আবার ভাবি, ভাবতে ভাবতে চা এসে পড়ে। নিপুর চাকর ছোড়াটা নিয়ে আসে, সঙ্গী সাথেহীন একাকিনী চা। দেখে মনটা খারাপ হয়ে গেল। ইতস্তত করে বলি, তোর এই ছোকরাটা ফার্স্ট ক্লাস পাঁপড় ভাজে কিন্তু, তাই না? নিপু হঠাৎ যেন কেমন অন্যমনস্ক হয়ে যায়, যেন কি বলছে বুঝতে পারছে না। এইভাবে বলে, পাঁপড় ভালো ভাজে বলছো? কিন্তু পাঁপড় ভাজবার মধ্যে আর ক্যাপাসিটি কি আছে মামা? গরম তেলে ছেড়ে দিলেই তো হয়ে গেল। আমি একটু আশান্বিত হই, চাটা থেমে থেমে খেতে খেতে বলি, তা সত্যি 1 মিনিটের কাজ। 1 পেয়ালা চা শেষ হতে না হতেই 1 থালা ভাজা যায়, কি বলো? নিপু আমার মুখের দিকে কিরকম যেন একটা লক্ষ্য হারা দৃষ্টি মেলে বলে, তা যায় সত্যি। ওইটুকু বলেই থামে, আর কিছু বলে না। এরপর ঢকঢক করে বাকি চাটুকু গলায় ঢেলে ফেলা ছাড়া আর কি করতে পারে ভদ্রলোক? সত্যি তো আর চাইতে পারে না কষ্ট করে। মনটা আরো খিচড়ে যায়, তবু ওরই মধ্যে একটু আশ্বস্ত হই, মানে নিপুর সম্বন্ধেই হই। না, অবস্থা যতটা গুরুতর ভেবেছিলাম ততটা নয়।
একটু অবধের ভান করতে পারলে যে ভাড়ারের 2-4 পলা তেল বেঁচে যায়, এ বোধটা এখনো রয়েছে। যখন খালি পেয়ালাটা ঠক করে নামিয়ে দিয়ে একেবারে মুড়ো মেরে দেওয়া, সুরে যেন চরম সাজেশন দিই, তবে আর বেশি ভাববার কি আছে? আমাদের এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, গণমুক্তির সুদীর্ঘ তপস্যার ইতিহাস, এই নিয়ে শুরু করে দাও। এমন বিরাট বিষয়বস্তু আর কোথায় পাবে তুমি? 1857 শুরু, 1947 সারা। এর মধ্যে কত ক্ষুদিরাম কানাই, কত দেশবন্ধু দেশপ্রিয়, কত যতীন দাস বাঘা যতীনের সন্ধান পাবে। পাবে নেতাজি, গান্ধীজি, পণ্ডিতজি, রাজাজির অনুপম দেবচরিত। পাবে লৌহ মানবের বিশ্ববিখ্যাত কীর্তি পরিচয়। তাছাড়া বিদায়ী রাজশক্তির কূটনৈতিক অপকৌশল, বিজয়ী গণদুঃখীর অর্থনৈতিক অপব্যবস্থা, পাপন্য ভালো মন্দ, ধর্মাধর্ম, সুনীতি দুর্নীতি কি নয়, সবই চুটিয়ে পাবে। বিষয়বস্তু কিলবিল করতে থাকবে, লিখতে লিখতে ফুরিয়ে উঠতে পারবে না। 18 পর্বের গর্ব খর্ব হয়ে যাবে একেবারে। এ হবে তোমার অতি মহাভারত। হবে নাই বা কেন? পুরনো ইন্দ্রপ্রস্থ দৈর্ঘ্য প্রস্থে কত গুণ বেড়ে উঠে নয়া দিল্লিতে পরিণত হয়েছে, তাই বলো। সেই সুবিধাটা পেয়ে যাচ্ছ তুমি ব্যাসদেবের চাইতে। নিপু যেন একটু অনুকম্পার হাসি হাসে। কে জানে এই অনুকম্পা কাকে? হেসে বলে, সবই পাবো রাজু মামা, পাবো না শুধু নতুনত্বের সুখ, থাকবে না মৌলিকতার দাবি। 5 জনে খাবলে খাবলে লিখে লিখে ওর জাত জন্ম কিছু রেখেছে, পরিচয় ছেড়েছে, শুধু লীলে ক্ষান্ত হয়নি। ফিল্ম তুলে নিয়ে রাজ্যি শুদ্ধ লোককে গিলোচ্ছে। সমস্ত বিশেষ ঘটনাগুলোর বিশেষত্ব লুপ্ত হয়ে গেছে রাজু মামা। শুনে শুনে, পড়ে পড়ে আর দেখে দেখে সব কিছু মুখস্থ হয়ে গেছে। কই, ব্যাস বাল্মীকির জিনিসে আগে থাকতে কেউ হাত দিয়েছিল বলে শুনেছ? তা শুনিনি বটে। অপ্রতিভের এক শেষ হয়ে বলি, নতুনত্ব, মৌলিকত্ব ও সবার আজকের বাজারে কোথায় নিপু? এ বেলা যা করবে তুমি, ও বেলা তার ইমিটেশনে বাজার ছেয়ে যাবে। এ বেলা যা বলবে, ও বেলা তার প্রতিধ্বনি উঠবে ঘরের কোণে কোণে, হাটে মাঠে ঘাটে। আজ যে ফ্যাশনটা উঠবে, পরশু তা একেবারে বাতিল। পরশু যে ফ্যাশনটা উঠেছিল, আজ তার কথা ওঠাই হাসির। কত ছুটবে হাওয়ার আগে আগে। তবু ওরই মধ্যেই যে কি করে হোক করে খাওয়া ভাবছিলাম। এটা গুছিয়ে লিখে ফেলতে পারলে, চাই কি ওইটার জন্যে আসতে বারের রবীন্দ্র পুরস্কারটা পেয়ে যেতে পারতে। আমি বরং পাবলিসিটির ভারটা নিতাম। কি বললে রাজু মামা? নিপু কেমন যেন এক হতাশ বিস্ময়ে আমার পানে তাকায়, বলে, পাবলিসিটির জোরে রবীন্দ্র পুরস্কার? থাক মামা, আর কিছু বলো না। নোবেল প্রাইজের কথা ছাড়া আর কিছু ভাবতেই পাচ্ছি না আমি। শুনে যেন থতিয়ে যাই। বলে কি ছেলেটা? এই তো সেদিনও দেখলাম ফুলের মালা গলায় দিয়ে চকচকে মুখে সভা সমিতি করে বেড়াচ্ছে নিপু। এর মধ্যে হঠাৎ কি হলো যে নোবেল প্রাইজের কথা ছাড়া আর কিছু ভাবতেই পারছে না? হাসি আসতে গিয়ে থেমে যায়। কে জানে বাবা, কিছুই বলা যায় না। এই তো সেবারে আমাদের গোপলা ইলেকশনে নেমেছে দেখে কি হাসাহাসিটাই করেছিলাম আমরা। আমাদের থ করে দিয়ে 1.5 ভোটে জিতে গেল গোপলা। আবার শুনছি নাকি গোপলা শিগগিরই মন্ত্রী হবে। নিপুর ভাগ্যে নোবেল প্রাইজ নাচছে কি না কে বলতে পারে। তাই প্রায় এসে পড়া হাসিকে ফিরিয়ে দিয়ে বলি, সে আর বেশি কথা কি, পেলেই হলো।
বাংলাদেশে তোমার মতো কজন আছে? আচ্ছা দেখো ভেবে চিনতে, আমি আর তোমাকে কি আইডিয়া দেব? তোমাদের মগজের কাছে আমাদের মাথা। যাকে উঠি তাহলে। হ্যাঁ ভালো কথা। কি নাম তোমার ওই ছোড়াটার? বলো তো ওকে আর এক পেয়ালা চায়ের জল চাপিয়ে দিতে। কাজটা সেরেই চলে যাই এ বেলার মতো। 2 পেয়ালাই বরাদ্দ কিনা আমার। শুনেই নিপুর হঠাৎ আবার নেই অন্যমনস্কতা দেখা দেয়, ঠিক যেন বাংলা ছাড়া আর কি ভাষা শুনছে এমনি। আলা ভোলা ভাবে বলে, চায়ের কথা বলছো রাজু মামা? ও, কিন্তু চিনি কি আছে? শোনো কথা, ওর সংসারে চিনি আছে কিনা আমি জানবো। জাত কবি কিনা নিপু, তাই এমন উদোমাদা। দেখেছি কিনা অনেককেই, কতগুলো বিষয়ে ভারী উমোমাদা হয় এরা। যাক সে কথা। তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলি, থাক থাক তাহলে, দরকার নেই। নিপু তেমনি আলাভোলা ভাবে বলে, দরকার নেই? ঠিকই বলেছ রাজু মামা, কিসেই বা দরকার আছে মানুষের? দরকার তো আমাদের সৃষ্ট বস্তু মাত্র, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো, বলে তাড়াতাড়ি উঠে পড়ি। পাঁপড় ভাজাটার ক্ষতটা প্রায় শুকিয়ে এসেছিল, ইচ্ছে করে আবার তাতে নুনের ছিটে দিয়ে মরেছি। বেশ জাল্ল করছে। সেই থেকে কিছুদিন আর গেলাম না। না, রাগের জন্য নয়, ভাবলাম উচ্চ চিন্তা নিয়ে মাথা ঘামাচ্ছে নিপু, গিয়ে আর বিরক্ত করব না। ও যদি নোবেল প্রাইজ পায় আমাদেরই তো মুখোজ্জ্বল। তুচ্ছ চিন্তা নিয়েই তো আছি, মুখ দেখাবার মুখই নেই। তবু আপনার লোকের উন্নতি হলেও কিছুটা। নিপুরও সাড়া দেখি না। হঠাৎ একদিন কাগজে দেখি নিপুর জয়ন্তী উৎসব, এই বছরে নাকি 40 বছর বয়স হলো নিপুর। তলে তলে এত বয়স হয়েছে ছেলেটার। ভারী আনন্দ হলো। না, ওর এত বয়স হয়েছে জেনে নয়, সবাই মিলে ওকে নিয়ে আমোদ আহ্লাদ করছে ভেবে। দেখেছি তো আরো কেমন আলপনা টালপনা একে বেদি সাজায়, কেমন ঠাকুরটি সাজিয়ে বসিয়ে দেয় তার উপর। ফুল, তুলসী, মালা, চন্দন, স্তব, স্তুতি, প্রার্থনা, প্রশস্তি, কত কি করে। বেশ লাগে দেখতে। আমাদের নিপুকে ওইসব করছে, সত্যি ভারী আমোদ লাগলো। আমাকে অবশ্যই বলেনি, বলবেই বা কেন? রথী মহারথী কত সব আসবেন সেখানে, আমি তার মধ্যে কি? জ্ঞাতি সম্পর্কে মামা এই তো, বিশ্বের দরবারে আত্মীয় স্বজনকে। ঠিকানা দেখে রাস্তা খুঁজে নিজেই গেলাম। গিয়ে দেখি, ও হরি, অনুষ্ঠান শেষ হয়ে গেছে সেই মাত্র, শুধু একটা নাচ বাকি। আলপনা আঁকা বেদি, পঞ্চশস্যের আসন, ঘিয়ের প্রদীপ আর চিত্তির করা ঘরটা অবশ্যই রয়েছে। দেখলাম তো নিপু চেয়ারে বসে রসগোল্লা খাচ্ছে। আবার সেই আগের মতো চকচকে মুখ, জল জ্বলে চোখ, গলায় গাছ 2-3 ফুলের মালা, কপালে শ্বেত চন্দনের অনুরাধা টিপ। আমাকে দেখে বোধ হয় চোখের কোণে একটু চমকালো, কিন্তু বলতে তো পারে না কিছু, বলবে কি করে? শহরের সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা ওর আশেপাশে, তার মাঝখান থেকে বিনা নেমন্তন্নই সভায় উপস্থিত এমন একটা অশিষ্ট লোককে একগাল হেসে কি রাজু মামা যে বলে আপ্যায়িত করবে কি? এক পাশে বসে বসে দেখি রসগোল্লার শরবত খাওয়া শেষ না হতেই রজনীগন্ধার বৃন্তের মতো রিচু দেহ অথচ নুয়ে পড়া একটি তরুণী রূপোর প্লেটের উপর বসানো চামচে ডোবানো একটি রূপোর বাটিতে করে এক ছিট্টে পায়েস এনে লীলায়িত ভঙ্গিতে নিপুর সামনে ধরল। মৃদু একটু আপত্তির গুঞ্জন, তারপর এক চাপচে পায়েস তুলে নিল নিপু নিজের পেটে। মেয়েটি চলে গেল তেমন লীলায়িত ভঙ্গিতে, ঘাড়ে ভেঙে পড়া খোপায় একটু ফুলের মালা জড়ানো।
জন্মদিনে পরমান্ন খেলে পরমায়ু বৃদ্ধি হয়, এমনি একটা মেয়েলি কথা আছে বটে। এইসব আধুনিক মেয়েরাও সেই মেয়েলিয়ানাটুকু মানে দেখে ভারী আহ্লাদ হলো। অথচ দেখো প্রথাটাকে কেমন সভ্য ভব্য মার্জিত সুন্দর করে নিয়েছে, দেখলে চোখ জুড়োয়। কি অভক্তি ছিল আমাদের আমলের মেয়েরা! রান্নাঘরের গরমে ঘেমে টেমে এক গাড়ি রেঁধে 50টি বাটি সাজিয়ে ভাত বাড়বে, হয়তোবা বড় একটা জামবাটি করেই পায়েস ধরে দেবে সামনে। এই তো কাজের ছিরি। খাওয়ার পর নাচ হলো। ছোট্ট একটি মেয়ের দিব্যি নাচলো নিপুকে আরতি করার ভঙ্গিতে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে, একবার ধূপদানি একবার ঘিয়ের প্রদীপটা হাতে নিয়ে। বেশ করে বাপু। সভা ভঙ্গ পর্ব মিটলে গাড়িতে উঠবার সময় হঠাৎ কি মনে করে কে জানে নিপু আমাকে আচমকা দেখতে পাওয়ার ভঙ্গিতে বলে ওঠে, মামা এসেছো? এতক্ষণে সময় হলো তোমার, উঠে এসো, পৌঁছে দেব অক্ষণ। মান অভিমানের বালাই আমার নেই, উঠে পড়ি। বাসে চড়া তো বাসলো, কেউ যদি দুঘাত চড় বসিয়ে দিয়েও আমাকে গাড়ি চড়াতে চায়, হৃষ্ট চিত্তে রাজি হয়ে যাব আমি। এটা সেটা আজে বাজে কথা কইছি, কিন্তু দেখছি নিপু যেন কেমন ফুসফুস করছে, যেন কি বলতে চায়। জিজ্ঞেস করবো নাকি? না, শেষ পর্যন্ত আপনি কথাটা পেরে ফেলে নিপু। কি বলছিলাম, রবীন্দ্র পুরস্কারের ওপর তোমার হাত আছে নাকি, যেন সেদিনকে বলছিলে রাজু মামা? হাত আছে বলেছিলাম নাকি? একটু অবাক হই আমি। হাতটা তেমন কিছু নেই, তবে আর কি, চেষ্টা চরিত্র করবার অন্ধে সন্ধে একটু জানা আছে। তাছাড়া পাবলিসিটি কিন্তু কেন বলো তো, পাচ্ছে নাকি কেউ? নিপু আমতা আমতা করে। কেউ মানে আর কি, আমি বলছিলাম নিজের দেশে কিচ্ছু না পেয়ে বিদেশের করা, সেটা দেশের অগৌরব নয় কি? স্বয়ং রবীন্দ্রনাথের জন্য কত ক্ষেত করে গেছেন, তা আমার ওই গলায় দড়ির মাঠটা নিয়ে লাগিয়ে দাও না, 2-4টে এডিশনও হয়ে যায়। নিপুর এই বইখানায় নাকি আপাতত মাস্টারপিস, নাম শুনেছি খুব, তবে সত্যি বলতে কি পড়া হয়ে ওঠেনি এ পর্যন্ত, অথচ স্বীকার করতেও পারিনি। তাই কিন্তু কিন্তু করে বলি, তা সে না হয় হলো, কিন্তু তোমার মহাকাব্যের কি হলো? কাব্য নয়, নিপু ভুল শুধরে দেয়, গদ্য। ধরেছি মামা। বোধহয় আবার জল জ্বলিয়ে ওঠে নিপুর মুখ। গাড়ির মধ্যে ঠিক ঠাহর হয় না, গলার শব্দে ধরা পড়ে। মাঝখানে কি কম যন্ত্রণা পেয়েছি মামা? খেয়ে শুয়ে স্বস্তি নেই। কি করে বিশ্ববিখ্যাত হওয়া যায়, কি নিয়ে নোবেল প্রাইজ পাওয়া যায়, ভাবতে ভাবতে হঠাৎ একদিন মনের মধ্যে এসে ধাক্কা দিল আমাদের পেচোডোম। আমাদের পেচোডোম। সে নিজে এসে কিভাবে নিপুর মনের মধ্যে ধাক্কা দিয়েছিল নিপুই জানে। তার নামটা যেন আমার মাথার মধ্যে এসে হাতুড়ির মতো ধাক্কা মারল। হাতুড়ির শব্দই পেলাম যেন। কি বললে? পেচোডোম? এই প্রশ্নটুকুই শুধু করি আমি, মানে ওর বেশি করতে পারিনি। নিপু বোধহয় উত্তরটা ঠিক করেই রেখেছিল। সঙ্গে সঙ্গে উদাত্ত স্বরে উত্তর দেয়, কেন নয়? মহাকালের দরবারে পেচোর মূল্য তো তুচ্ছ নয় মামা। তার জীবনে আন্দিকে নিয়ে যে আশা আকাঙ্ক্ষা আনন্দ বেদনা বিরহ মিলন রূপায়িত হয়ে উঠেছে পৃথিবীর কোনো অমর প্রেম কাহিনীর চাইতে, সে কি কম? তার রক্ত কি কম লাল? কম? একথা বলি কোন সাহসে? ফাঁসির হুকুম হয়ে যাবে যে। শুধু চুপ করে ভাবতে থাকি, কসাইখানায় প্রবাহিত রক্ত গঙ্গাটাই কি কম লাল? সদ্য কাটা গঙ্গার ইলিশে পেচোকে জানি, আমাদেরই গ্রামের লোক।
ইচ্ছে করে অবশ্যই অতীত স্মৃতির জবনিকা ঠেলে তার দিকে তাকায়নি। নিপু তুলে ধরতেই সে তার মূর্তি ও পরিবেশ নিয়ে ফুটে উঠল অন্ধকার অতীতের পটভূমিকায়। মেটে বাড়ি, খোড়ো চাল, বাঁশ, বাখারি, কঞ্চি, বেত আর তৈরি ঝুড়ি চুবড়ি ইতস্তত ছড়ানো। তার মাঝখানে নির্বিকার চিত্তে বসে আছে পেঁচো। জট বাঁধা রুক্ষ চুল, বড় বড় দাড়ি গোপগুলোতেও জটার আমেজ। সিটে সিটে দড়ি পাকানো গড়ন, হাতে পায়ে অস্থি মজ্জা রক্ত মাংস সব কিছুর ওপর প্রকট হয়ে উঠেছে কেঁচোর মতো মোটা মোটা গুলি পাকানো শিরাগুলো। বাঁশ কাটা তার পেশা, কিন্তু সর্বদা চুপচাপ বসে থাকতেই দেখা যেত তাকে। লাল রক্তকে ডেবা ডেবা চোখ, হাতের মধ্যে একটা ছোট সাইজের কলকে। পরিবেশটাও চট করে চোখে ভেসে ওঠে। রক্তচক্ষু পেঁচো হাঁটু উঁচু করে উঠোনে বসে কলকে টানছে, আর পেঁচোর গিন্নি আন্দিডমনি দাওয়ায় বটি পেতে বসে এক রাশ রসুন কুচিয়ে জমা করছে, নয়তো রাশিকৃত কুচি কুচি কাঁকড়ার দাঁড়া ছাড়াচ্ছে। মাঝে মাঝে কঞ্চির প্রয়োজন হলে অথবা মা কাকিমাদের কুলো ডালা 100 চুপড়ির অর্ডার থাকলে চোর উঠোনে গিয়ে দাঁড়াতাম আমরা। স্পষ্ট মনে আছে, স্নানের সময় ছাড়া নয়। তখন কি স্বপ্নেও ভেবেছিলাম এই পেঁচো আর আন্দি ভাবি যুগে মহাগদ্যের নায়ক নায়িকা হবে? বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঋতুধারা মনোরমা সাধুর ইউটিউব চ্যানেলে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।